বিশ্বকাপ টি-20 বিশ্বকাপে স্বাগতিকদের চলছে দাপুটে খেলা। গতকালকে যেমন পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছে আমেরিকা, ঠিক তেমনি আজকে জয় তুলে নিয়েছে কানাডা। কানাডা যদিও স্বাগতিক না, কিন্তু প্রথম দিন থেকে যেহেতু বলছিলাম যে ইউএসএ কানাডার খেলাটা নিয়ে আসলে আমরা বেশ একটু যেন ভাবছিলাম যে এটা কি দুদল কেমন খেলছে আসলে। কিন্তু গতকালকে পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকা এবং আজকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কানাডা কিন্তু নিজেদের দুটো দলই নিজেদেরকে খুব ভালো মতো প্রমাণ করে দিয়েছে। টি-20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সারা ফায়রুজাইমা। আজকে স্টুডিওতে আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন ইশতিয়াক আহমেদ, সাবেক ক্রিকেটার, এবং একই সাথে এম কায়সার, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক। কেমন আছেন? জি ভালো, থ্যাংক ইউ। ভাইয়া কেমন আছেন? ভালো। আমার মনে হয় যে কানাডা আয়ারল্যান্ডের ম্যাচটা নিয়ে কিন্তু বেশ একটা আসলে আয়ারল্যান্ডকে কিছুটা হলেও তো একটু প্রাধান্য দেওয়া হচ্ছিল খেলার অভিজ্ঞতার দিক থেকে চিন্তা করে হোক, এবং কানাডা একেবারেই নতুন, কিন্তু সেখানে কিন্তু কানাডা আরেকবার নিজেকে প্রমাণ করে দিল। কি বলতে চান ভাই আজকের খেলাটা নিয়ে? কানাডা কিন্তু একেবারে নতুন না, ইউএসএ একেবারে নতুন, বাট টুডেজ ম্যাচ আয়ারল্যান্ড অবশ্যই ফেভারিট ছিল। আয়ারল্যান্ড বেশ কিছু বছর ধরেই আমার মনে হয় যে দে ওয়ার আ থ্রেট ফর বিগ সাইডস। এমনই একটা দল যে হয়তো বা মে নট বি গুড ইনাফ ফর দ্য টপ 4, কিন্তু বড় দলগুলোকে হারাবার মতো দল। এবং এই আজকের যে খেলাটা হলো সেটা আমার মনে হয় যে দে ওয়ার ক্লিয়ার, ইয়েস দে ওয়ার ক্লিয়ার ফেভারিটস আয়ারল্যান্ড, ইভেন দো ক্যানাডাকে কোনোভাবে ওভারলুক করার কোনো স্কোপ ছিল না। ইউএসএর এগেনস্টে যে খেলাতে তারা দেখিয়েছিল 194 রান, সেটা ইজ এ ভেরি ভেরি গুড পারফরমেন্স। বাট ইয়েস, আচ্ছা আমার মনে হয় যে আয়ারল্যান্ড আজকে খেলা হেরে যাওয়ার পরে ইন্ডিয়ার সাথে হারলো, কানাডার সাথে হারলো, দে হ্যাভ 2-3 আদার টাফ ম্যাচেস। তো আমার মনে হয় তারা তাদের যে সম্ভাবনা আরও অনেক কমে গেছে, ক্ষীণ বলতে গেলে, সেটা আমার মনে হয় তারা মেনে নিয়েছে। বাট ইয়েট অ্যাগেন, ক্রিকেট ইজ এ ফানি গেম। বাট আজকে কানাডাকে পুরোপুরিভাবে বাহবা দিতে হবে, কারণ খুব একটা ভালো অবস্থায় ছিল না একটা পর্যায়ে। মনে হচ্ছিল যে আজকে হয়তো 100-120 রান ম্যাক্সিমাম করতে পারবে, বাট 138 রান অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা চ্যালেঞ্জিং স্কোর হিসাবেই তো দাঁড়ালো। একদমই। কাসার ভাই, আপনার সাথে স্টেজের মানে সেটের বাইরে কথা হচ্ছিল, বলছিলেন যে আসলে কে ভেবেছিল যে ইউএসএ টপ চার্টে থাকবে এই গ্রুপ থেকে, এবং সেখানে কিন্তু এখন কানাডাও সেই খাতায় নাম লিখিয়ে ফেললো। আজকের ম্যাচটা নিয়ে আপনার প্রেডিকশন কি ছিল, এবং এক্সপেকটেশন অনুযায়ী আসলে কোন দল কতটুকু উতরেছে? না, কানাডা তার শক্তিটা কিন্তু আগের ম্যাচে প্রমাণ করেছিল। আপনার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে ম্যাচটা খেলেছিল, যেটি ইশতিয়াক ভাই বললেন যে 194 কিন্তু রান করেছিল, 194 এখন পর্যন্ত কিন্তু এই টুর্নামেন্টে হাইয়েস্ট স্কোর। সেই স্কোরটা করেও তারা কিন্তু ম্যাচটা জিততে পারেনি, বিকজ দুটো কারণে জিততে পারেনি। একটা হলো যে তারা বোলিংটা শেষের দিকে ভালো করতে পারেনি, এবং যুক্তরাষ্ট্র সেই ম্যাচে ব্যাটিংটা এক্সেপশনালি গুড করেছিল। সো এই দুটো কারণে তারা সেই ম্যাচটা হেরেছিল। তবে সেই ম্যাচটা হারলেও তারা যে মানে নিজেদেরকে প্রমাণ করার একটা তাগিদ ছিল, সেটা কিন্তু আজকে তারা করে দেখাতে পেরেছে, খুব চমৎকারভাবে করে দেখাতে পেরেছে। 137 রান করেছে, এবং 137 রান কিন্তু আপনি নাসাউর এই উইকেটে খুব বেশি বড় এটা ভাবার কোনো কারণ নেই। আমরা জানি যে নিউ ইয়র্কের এই উইকেটটা একটু আপনার বল একটু দেরিতে ব্যাটে আসে, একটু স্পিন ওরিয়েন্টেড বল, একটু আনপ্রেডিক্টেবল, একটু অসমান বাউন্স আসে, সবকিছু মিলে কিন্তু আপনি এটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট না। এর আগেও আমরা দেখেছি যে এখানে আপনার খুব বেশি রান হয়নি, তাই তারপরেও আপনি 137 রান আয়ারল্যান্ডের মতো এত এক্সপিরিয়েন্স একটা দল করতে পারবে না, সেটা অন্তত আমরা ইনিংস ব্রেকের সময় সেরকমভাবে আশা করিনি। কিন্তু আয়ারল্যান্ড এই টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রথম ম্যাচটা তারা ভারতের সাথে খেলেছিল, কিছুটা সেখানেও ভালো তারা বোলিং করেছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এবারের তাদের যে দলটা খুব একটা যে ইনএক্সপিরিয়েন্স দল তা কিন্তু না। দলে অনেক খেলোয়াড় রয়েছেন যারা কিন্তু আপনি লম্বা সময় ধরে খেলছেন এবং ভালো পারফর্মার। এই আয়ারল্যান্ড কিন্তু আপনি বিশ্বকাপের মাঠে বাংলাদেশকেও হারিয়েছিল টি-20-তে। আর কানাডার কথা যেটা ইশতিয়াক ভাই বলছিলেন, কানাডা কিন্তু 50 ওভারের ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে 2003 সালে। সো দুটো দলই কিন্তু খুব যে ইনএক্সপিরিয়েন্স তা ভাবার কোনো কারণ নেই। তবে টি-20-তে কানাডা এবং এখন যে আপনার র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা একটু দলগুলো যেগুলো রয়েছে, তারা নিজেদেরকে বৈশ্বিক আসরে একটা প্রমাণ করার বা দেখানোর একটা তাগিদ তাদের মধ্যে দেখা যাচ্ছে। এ কারণে আপনি দেখবেন যে এবারের টুর্নামেন্টে যেসব দল র্যাঙ্কিংয়ে একটু পিছিয়ে রয়েছে, আমি ছোট দল বলবো না, ছোট দল বললে তাদের কৃতিত্বটাকে একটু খাটো করা হবে, র্যাঙ্কিংয়ে যারা পিছিয়ে রয়েছে তারা যে আপনার টি-20-তে উঠে আসছে এবং টি-20-র একটা ভালো সারপ্রাইজ প্যাকেজ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু দেখাচ্ছে তারা খুব ভালো মতো। এই কারণে এবার টুর্নামেন্টের প্রায় সবগুলো এরকম পিছিয়ে থাকা দলগুলো কিন্তু ভালো পারফর্ম করছে। সেই ভালো পারফর্ম করার দলের মধ্যে কিন্তু কানাডা অন্যতম একটি।
একদম। আমি একটু আজকের ম্যাচ থেকে যদি দেখে নিই, নিকোলাস কির্টন রান করেছেন 49, খেলেছেন 35 বল, স্ট্রাইক রেট 140। এক্সেলেন্ট পারফরমেন্স, কোনো সন্দেহ নেই। মিডল অর্ডারে ব্যাট করে থাকেন এবং তিনি তার সবচেয়ে বড় কৃতিত্বটা হলো যে আপনি লো স্কোরিং ম্যাচ হয়েছে 137 রান, সেখানে 140 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 2টি ছক্কা হাঁকিয়েছেন, 3টি বাউন্ডারি, সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচের জন্য আপনি ধরেন 49 রান করেছেন 137 টোটাল দলের স্কোরের মধ্যে। এটাই বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম রানটুকু এসেছে কিন্তু তার ব্যাট থেকে। একদমই তাই। আমরা একটু যদি দেখে নিই পরবর্তীতে বোলার বেরি ম্যাকাথি, আয়ারল্যান্ডের বোলার, 4 ওভার করেছেন, 2টি উইকেট পেয়েছেন, 24 রান দিয়েছেন, ইকোনমি 6। রাইট, ইকোনমিটা জানাচ্ছে যে দুর্দান্ত বোলিং ইশতাক ভাই। না, ওদের বোলিং সাইডটা ভালো, মার্ক এডের আছে ওদের, অ্যান্ড দেন সে ভালো বোলিং করেছে। তো আয়ারল্যান্ড, অ্যাজ রাইটলি সেড, অনেক এক্সপিরিয়েন্স দল, কিন্তু আজকে যে ক্যানাডার এগেনস্টে এভাবে হারবে এটা অ্যাকচুয়ালি আশা করার মতো না। বাট আমার মনে হয় যে এই বড় দলগুলা পরে এই দলগুলা নিজেকে এস্টাবলিশ করার একটা তাগিদ তারা থাকবে। অ্যান্ড আমার মনে হয় ইউএসএ এন্ড কানাডা এদেরকে কৃতিত্ব আরও বেশি দিতে হবে। আর আই ডোন্ট ফিল অ্যাগ্রি উইথ মি, বিকজ তুমি দেখো নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এরা কিন্তু প্রায় কিন্তু ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলে। এরা কিন্তু টাফার কন্ডিশনসে আগেন্স্ট টাফার অপোজিশন কিন্তু রেগুলার খেলে, যেটা বাংলাদেশও কিন্তু করে না, সেই সুযোগটা নাই। নামিবিয়ার অনেক প্লেয়ার সাউথ আফ্রিকার ক্রিকেট খেলে, সো দে আর প্লেয়িং রেগুলারলি আগেন্স্ট বেটার অপোজিশন, যে জন্য বড় ইভেন্ট আসলে তারা কিন্তু ভালো পারফর্ম করে। ইফ ইউ নোটিস, ইউএসএ কানাডা কিন্তু কেবলমাত্র শুরু করছে, ইউএসএ কানাডা কিন্তু সেই সুযোগটা নাই বড় বড় দল কিংবা বড় স্টেজে খেলার, কাউন্টি ক্রিকেট কিংবা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বা অস্ট্রেলিয়ান ক্রিকেট। ইয়েট অ্যাগেন তারা যে পারফর্ম করেছে আমার মনে হয় এক্সট্রাঅর্ডিনারি, পার্টিকুলারলি ইউএসএ। কানাডা হয়তোবা দে উইল ট্রাই অ্যান্ড ইমপ্রুভ দ্য পারফরমেন্স। আজকে আয়ারল্যান্ড হারালেও আমার মনে হয় যে ইউএসএ এবং কানাডার মধ্যে ভালো খেলা হয়েছে, বাট আমার মনে হয় তারপরেও ডিফারেন্স রয়ে গেছে বিটুইন কানাডা এন্ড ইউএসএ। রাইট, আমি একটু যোগ করি সেখানে যে আপনি ইউএস এবং কানাডার, যেটা ইশতাক ভাই বললেন যে অন্যান্য দলগুলো কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছে, বড় দলগুলোর সাথে খেলার সুযোগ পাচ্ছে, এই কারণে তারা টি-20-র যে এসেন্স এবং টি-20-র যে কৌশল সেটা কিন্তু ভালোভাবে শিখে এসে তারপর কিন্তু দলের এখানে পারফর্ম করছে। ওয়ারেজ আপনি কানাডা এবং ইউএস এর কিন্তু সেই সুযোগটা নেই, কিন্তু তারপরে তারা ভালো করছে কেন? তারা ভালো করছে কারণটা হলো যে তাদের যে দলটা গড়া হয়েছে, এই দলের মধ্যে কিন্তু আপনি ম্যাক্সিমাম এক্সপার্টাইজ খেলোয়াড় রয়েছেন। কিন্তু আপনি দেখবেন যে প্রবাসী খেলোয়াড়রা রয়েছেন অনেকেই, কিন্তু আপনি দলের ক্যাপ্টেন আপনার মোনাক প্যাটেল, তিনি কিন্তু গুজরাটে তার জন্ম হয়েছিল, তিনি কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন ভারতের হয়ে। ঠিক একই রকম ভাবে গতকালকে পাকিস্তানকে যে হারিয়েছেন সুপার ওভারে যে বল করেছিলেন সৌরভ, তিনি কিন্তু আপনার আন্ডার-19 খেলেছেন ভারতের হয়ে 2010 সালে। আবার একই রকম ভাবে আপনি দেখবেন যে আরো অনেক খেলোয়াড় রয়েছেন কানাডা এবং ইউএসএ যারা কিন্তু আপনার শিয়ালকোট, পাকিস্তানের অন্যান্য জায়গায় কিন্তু আপনার জন্মগ্রহণ করেছেন এবং এখানে যখন নাগরিকত্ব নিয়ে ফেলেছেন এবং তখন তারা এই দলগুলোর হয়ে খেলছেন। এর ফলে যেটি হচ্ছে যে আপনি পাকিস্তান এবং ভারতের যে আপনার ক্রিকেটের যে একটা এসেন্স, সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে এখন এই দুই দলের মধ্যে। এই কারণে তারা কিন্তু খুব কম্প্যাক্ট এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা দল হয়ে উঠছে ধীরে ধীরে। এটা কিন্তু এই দুই দলের আপনার উন্নতির পিছনে বা আপনি ভালো খেলার অন্যতম একটা বিষয়। ইন্ডিভিজুয়ালদের কথা আমরা বলছিলাম, কিন্তু আসলে দলগতভাবে পারফর্মটা করতে হয়। এখানে যদি আমরা ইন্ডিভিজুয়ালের পারফরমেন্স ধরে বলি যে কানাডা কিংবা আমেরিকানরা ভালো করছেন, যেখানে পাকিস্তান কিংবা ইন্ডিয়ার মতো দলে কিংবা বাংলাদেশের দলে কিন্তু আরো অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছেন, তারা কেন তাদের জায়গা থেকে আসলে ধরে খেলতে পারছে না? সেখানে কি জাদু পেয়েছেন আমেরিকা বা কানাডা যে তারা এতটা ধরে এতটা দারুণ পারফরমেন্স দেখেছে, যেটা আমরা গতকালকে আমেরিকার পারফরমেন্স যদি দেখি পাকিস্তানের বিরুদ্ধে, নিঃসন্দেহে তারা কিন্তু ভালো খেলে জিতেছে, পাকিস্তানকে হারিয়েছে তারা। অ্যাবসলিউটলি, খুবই প্রফেশনাল, খুবই ক্লিনিক্যাল প্রত্যেকটা প্লেয়ার। এরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছু অসাধারণ। এবং যে প্লেয়ার যে রোলে যে অর্ডারে ব্যাটিং করেছে কিংবা বোলিং করেছে, আমার মনে হয় যে কেউ বলবে না যে এরা ফর দ্য ফার্স্ট টাইম এই বড় স্টেজে খেলছে। মোনাক প্যাটেল বলি, নেটওয়ালকার বলি, তারপর গাউস বলি, তারপরে অ্যারন জোন্স বলি। অ্যারন জোন্সের তার স্ট্রাইক রেট ছিল 100, জাস্ট অ্যাবাভ 100, বাট সাডেনলি তার স্ট্রাইক রেট, কমেন্টেটর বলছিল যে দে কনফিউজ উইথ অ্যারন জোন্স পারফরমেন্স। প্রত্যেকটা প্লেয়ারদের অবভিয়াসলি একটা ডিটারমিনেশন, বাড়তি ডিটারমিনেশন, কনসিস্টেন্সি দেখিয়ে দিয়েছেন প্রথম ম্যাচে এবং দ্বিতীয় ম্যাচে। এবং আমার মনে হয় যে ফিজিক্যাল ফিটনেস একটা, আর চ্যালেঞ্জ হিসাবে দেখেছে নিয়েছে এই বড় স্টেজে, কখন আবার আসবে না আসবে।
অ্যান্ড আমার মনে হয় সব কিছু মিলিয়ে তাদের টিম বন্ডিংটা ভালো ছিল। ইটস এ টিম গেম অ্যাট দি এন্ড অফ দ্য ডে, এবং সেটাই তারা করেছে, যে ফিল্ডিং তারা করেছে আমার মনে হয় সব কিছু মিলিয়ে ভেরি প্রফেশনাল, ভেরি এনকারেজিং ইউএসএর এই খেলাটা। কাসার ভাই আপনার কাছে ওই আমি আরো একটু বলতে চাই আসলে পাকিস্তানের এই খেলাটা নিয়ে, কারণ খুব জানা কথা যে আসলে যারা ক্রিকেট পাগল, ক্রিকেট পছন্দ করে, কালকের ম্যাচটার দিকে তাদের খুব নজর ছিল। কি মনে হয় যে এতবার সবচেয়ে বেশিবার এখন পর্যন্ত ফাইনাল খেলেছে পাকিস্তান, এবং লাস্ট ম্যাচেও কিন্তু ফার্স্ট রানার আপ ছিল পাকিস্তান, তারপরেও তাদের আসলে ঠিক কোথায় ভুল ছিল, কোথায় ঠিক মিল ছিল না, যার কারণে এরকম একটা হার হলো? আমি এই ম্যাচের অ্যানালাইসিস শুনছিলাম, পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ হাফিজ বলছিলেন, এবং তার এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। তিনি পাকিস্তানের এক টেলিভিশনে অ্যানালাইসিস করছিলেন, এবং সেখানে তিনি বলেছেন যে পাকিস্তান এই ম্যাচটা দুবার হেরেছে, একবার 20 ওভারে হেরেছে, একবার সুপার ওভারে হেরেছে। তো আমি ব্যাখ্যায় যাচ্ছি যে আপনি 20 ওভার পর্যন্ত যখন পর্যন্ত খেলা হয়েছিল সেটা যদি আপনি অ্যানালাইসিস করেন, সেখানে দেখবেন যে পাকিস্তানের ব্যাটিং লাইন আপটাকে আপনার এই দলটা অনেক, আমেরিকা কিন্তু আপনি একদম শুরু থেকে আটকে রেখেছিল। আপনি পাওয়ার প্লেতে পাকিস্তান 33 রানে 3 উইকেট তুলেছিল, 3 উইকেট হারিয়ে 33 রান তুলেছিল মাত্র। দ্যাট মিনস আপনি পাওয়ার প্লেতে কিন্তু তারা ডমিনেট করেছে আপনার যুক্তরাষ্ট্রের বোলাররা। পাকিস্তান তারপর থেকে কিছুটা আপনার পাওয়ার প্লে থেকে যে 15 ওভার বা 17 ওভার পর্যন্ত সেখানে কিছুটা রান তারা তুলেছে, এবং শেষের দিকে রান সেরকমভাবে কিন্তু তুলতে পারেনি। সব কিছু মিলে এই উইকেটে আপনি ডালাসের উইকেট কিন্তু আপনার নিউ ইয়র্কের উইকেটের চেয়ে অনেক ভালো। ডালাসের উইকেটে কিন্তু রান আসে, আমরা দেখেছি এখানে। তারপরে সেখানে আপনার পাকিস্তানের মতো এরকম মাইটি একটা ব্যাটিং লাইন আপ দলকে 159 রানে আটকে রাখাটা নিশ্চিতভাবে কিন্তু এটা বোলিংটা তাদের ভালো হয়েছে, এবং পারফেক্ট জায়গায় তারা বল ফেলেছিল দেখে কিন্তু পাকিস্তানের ব্যাটারদেরকে কখনোই মনে হয়নি যে তারা আপনার 4 ছক্কার ঝড় হাঁকিয়ে অনেক দূরে যেতে পারবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয়টা হলো যে ঠিক ইসরাক ভাই যেভাবে বললেন যে এই রান তাড়া করতে গিয়ে যেরকমভাবে একটা ক্লিনিক্যাল বা আপনার ক্যালকুলেটিভ একটা ইনিংস খেলতে হয়, সেটা কিন্তু করে দেখাতে পেরেছে যুক্তরাষ্ট্র চমৎকারভাবে। কৃতিত্বটা অবশ্যই দিতে হবে মোনাক প্যাটেলকে। তিনি মাত্র 34 বলে খুব সম্ভবত 50 রান করেছেন, এবং খুব কুল হেডে তিনি কিন্তু রানটা করেছেন। তিনি জয়ের ভিত্তিটা তৈরি করে দিয়ে গিয়েছেন। হ্যাঁ, মানছি যে তিনি যখন আউট হয়েছেন তখন আরও কিছু রান দরকার ছিল, কিন্তু জয়ের স্বাদটা ততক্ষণে কিন্তু আমেরিকা পেয়ে গিয়েছে, এবং আসল কাজটা শেষের দিকে করে দিয়েছেন কিন্তু আপনার অ্যারন জোন্স ও গাউস দুজনেই। আর অ্যারন জোন্সের কথা আপনি বলছিলেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা হলো যে আপনি দেখবেন যে একজন ক্রিকেটার তাকে নিজেকে চেনাতে পারেন কিভাবে, চেনাতে পারেন কিন্তু তিনি যদি ধারাবাহিকভাবে পারফরমেন্স করেন। আপনি ক্রিকেটে কিন্তু আমরা টি-20-তে অনেক দেখেছি যে ওয়ান ইনিংস ওয়ান্ডার অনেক দেখেছি, কিন্তু আপনি দেখবেন যে ধারাবাহিকভাবে যিনি পারফর্ম করতে পারেন তিনি কিন্তু দিন শেষে বিজয়ী হন, এবং অ্যারন জোন্সকে আমার কাছে এখন পর্যন্ত এই টুর্নামেন্টের অন্যতম একজন বিজয়ী মনে হচ্ছে। একটু আবারও যদি ভাই আপনার কাছে জানতে চাই যে পাকিস্তানের যখন ভাইয়া বলছিলেন যে 33 রানের মাঝে যখন 3 উইকেট হারালো, তখন কিন্তু আসলে এতটুকু স্কোরিংও আমরা ধরতে আশা করিনি, কিন্তু তারপরও টি-20-র এই স্কোরটা ধরে নেওয়া যায় কিছুটা যে উইনিং স্কোরের দিকে যেতে পারে। আবার ঠিক অপর দিকে পাকিস্তান কিন্তু এখানে ধরলো, আবার ঠিক যখন লাস্ট ওভারে 16 রানের দরকার ছিল ইউএস এর, সে সময় আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে জয়টা পাকিস্তানেরই নিশ্চিত, কিন্তু সেখানে ইউএসএও কিন্তু ঠিক ধরে ফেললো এবং ড্র করে আবারও সুপার ওভারে গেল। একটু যদি সুপার ওভারের খেলাটা নিয়ে এই দুই দলের এটাকে কতটুকু কামব্যাক বলা যায়, বা কাদেরটা স্ট্রং কামব্যাক ছিল, এবং সুপার ওভারটা নিয়ে একটু শুনতে চাই। এখানে প্রেশারটা হ্যান্ডেল করেছে ইউএসএ বেটার। পাকিস্তান এত সিজনড টিম, হারিস রৌফ যে বোলিং করেছে ফার্স্ট ইসেতে, এবং পরবর্তীতে মোহাম্মদ আমের, এখানেই বোঝা যাচ্ছিল দ্যাট আই মিন দে জাস্ট কুড নট হ্যান্ডেল দ্য প্রেশার। ইউএসএ অপরদিকে তাদের খেলার দেখেই বোঝা যাচ্ছিল দ্যাট দে আর কাম। ইভেন 159 রান চেস করতে গিয়ে একটা উইকেট পড়ার পরে মোনাক প্যাটেল এবং গাউস যেভাবে ব্যাটিং করলো, দে ওয়াজ সো কুল অ্যান্ড সো প্রফেশনাল, সো মানে এফার্টলেস ব্যাটিং যেটা বলে। আই মিন আমার মনে হয় না কেউ বলবে না যে এরা প্রফেশনাল সাইড না, এক্সপিরিয়েন্স সাইড না, দে প্লেড সো ম্যাচিওরড ক্রিকেট। তো আমার মনে হয় যে পাকিস্তান এট দি এন্ড অফ দ্য ডে দে লস্ট বিকজ দে কুডন্ট হ্যান্ডেল দ্য প্রেশার, এবং আনপ্রেডিক্টেবল একটা টিম। হু নোজ নেক্সট টাইম নেক্সট খেলা হয়তো বা ইন্ডিয়াকে বিট দিয়ে দিতে পারে, বাট এই টিমটা ওই রকম টিম আবার মনে হচ্ছে না। পাকিস্তানের আমরা বিগত দিনগুলোতে যদি বলি প্রথম ম্যাচ হারার পরে না পাকিস্তান ক্যান কাম ব্যাক, ইউ নেভার নো অ্যাবাউট দিস টিম, বাট এই বেলায় আমার কেন জানি মনে হচ্ছে পাকিস্তান টিমটা ওই ধরনের টিম না যেটা কিনা ক্যান ইউনো লাইক ফর ইনস্টেন্স বিট ইন্ডিয়া। আগের দলগুলা ঠিক আছে, হারার পরেও মনে হতো যে না পাকিস্তান ইজ কেপেবল, বাট এই দলটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে দে আর নট কেপেবল অফ। এই যে হারলো ইউএস এর এগেনস্টে,
সম্ভাবনা খুব কম। ইভেন দে আর নোন অ্যাজ প্রেডিক্টেবলি আনপ্রেডিক্টেবলি প্রেডিক্টেবল, যাই বলি না কেন, ইট ফিটস পাকিস্তান। এবং কালকের খেলাটা তো দেখিয়ে দিল যে হাউ আনপ্রেডিক্টেবল দে আর। রাইট, আমি ইশতিয়াক ভাই একটা জিনিস যোগ করি, সেটা হলো যে আপনি যে আগের পাকিস্তানের কথা বলছিলেন, সেই আগের পাকিস্তানের দুজন খেলোয়াড় কিন্তু কালকে এখানে ছিলেন, ওয়াকার ইউনুস এবং ওয়াসিম আকরাম। তারা দুজনেই কিন্তু কমেন্ট্রিতে ছিলেন এবং নিশ্চিতভাবে তাদের সময়কার কথা তারা নিশ্চিতভাবে কিন্তু মনে করছিলেন এখানে। আর পাকিস্তান, যেটা ইশতিয়াক ভাই একদম ঠিকই বলেছেন, যে তাদেরকে দেখে মনে হয়েছিল যে তারা প্রেশারটা হ্যান্ডেল করতে পারেনি। এবং আমি আরেকটা শব্দ যোগ করতে চাই, যে আমার কাছে মনে হয়েছে যে তাদেরকে খুব প্যানিকড মনে হয়েছে, একটু টেন্সড মনে হয়েছে, প্যানিক মনে হয়েছে। এটা যখনই আপনি হবেন, টি-20 কিন্তু আপনার 20 ওভারের খেলা, ইন স্প্যান খেলাটা শেষ হয়ে যায়, এবং যখন প্রেশার সিচুয়েশনটা আসে সেটা যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন, আপনি ম্যাচ থেকে ছিটকে যাবেন। শুধু মাঠের ঘটনা না, মাঠের প্লেয়াররা না, আমার কাছে মনে হয়েছে যে ডাগআউটে যারা বসেছিলেন তারাও কিন্তু আপনার নতুন টিম ম্যানেজমেন্ট আপনার সেট করেছে, কোচিং প্যানেলটা নতুন পাকিস্তান সেট নিয়ে খেলতে নেমেছে এখানে। গ্যারি কার্স্টন আপনি মেন্টর হিসেবে তাদের রয়েছেন। তো আমার কাছে দেখে মনে হয়েছে যে মাঠের বাইরে ডাগআউটে যারা বসেছিলেন তারাও প্রেশারটা ঠিকমতো হ্যান্ডেল করতে পারেননি। কেন? আমি একটা ছোট্ট ব্যাখ্যায় যাচ্ছি। আপনি দেখবেন যে সুপার ওভারে আপনি মোহাম্মদ আমিরকে দিয়ে তারা বোলিং করিয়েছে, সুপার ওভারে মোহাম্মদ আমিরকে দিয়ে তারা বোলিং করিয়েছে। মোহাম্মদ আমির কিন্তু 4 বছর পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করেছেন। এত টেন্স প্রেসারে তিনি হয়তো এই 4 বছর দেখেননি। ক্লাব ক্রিকেটের সাথে আপনি কিন্তু কখনোই ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি করতে পারেন না। এটা গেল একটা দিক। আরেকটা দিক হলো যে আপনি তখন তাদের উচিত ছিল, তারা যদি বাঁহাতি বোলারকে ইউজ করতে চাইতো তাহলে আপনি শহীদ শাহিন শাহ আফ্রিদি ছিলেন, শাহিন শাহ আফ্রিদি হয়তো আপনি 20 ওভারে ভালো বোলিং করেননি দেখে তাকে সুপার ওভারে আপনি আনেননি। তো দ্যাট ওয়াজ এ রং ডিসিশন আমার কাছে মনে হয়েছে। এটি গেল একটি দিক। ফিল্ডিংটা যাচ্ছে তাই হয়েছে, ক্যাচ উঠেছিল স্লিপে, পাশ থেকে বল চলে যাচ্ছে, নো ওয়ান ট্রাই টু ক্যাচ ইট। নাম্বার 3, যেটা আরেকটা সবচেয়ে বড় বিষয়টা হলো যে পুরো মাঠের প্লেয়ারদের মধ্যে দেখে মনে হয়েছে যে শোল্ডারটা একটু ডাউন, দেখে মনে হচ্ছে যে ভয়, যখনই আপনি ভয় পাবেন যে আমি ম্যাচটা হেরে যাব, তখন কিন্তু আপনাকে কেউ আর বাঁচাতে পারবে না। সো পাকিস্তানকে দেখে কালকের এই ম্যাচে মনে হয়েছিল যে একটা আতঙ্কে তারা রয়েছে, যে তারা বোধহয় ম্যাচটা হেরে যাবে, প্রেসারটা কম করতে পারেনি। ফিল্ডিং দেখে কিন্তু যেন মনে হচ্ছে একটু গড়িমসি, যেন একটু গা ছেড়ে দেওয়া, যেন এখনো অনেক বল বাকি আছে, একটু ধীরে সুস্থে বলটা ধরে পাছালেও সম্ভব। একটু আমি গ্রুপ এ নিয়ে কথা বলতে চাই, আসলে না বললেই না। ইউএসএ, কানাডা, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, পাকিস্তান। আসলে আমরা খুব নিঃসন্দেহে ইন্ডিয়া পাকিস্তানকে ফেভারিটের তকমায় তুলে রেখেছিলাম, এবং তারপরে ছিল আয়ারল্যান্ড। এখন এই কটা ম্যাচের পরে ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই, গ্রুপ এ নিয়ে আসলে কি বলবেন? ইউএসএ ইন্ডিয়া লুক টু বি দেয়ার। আমার মনে হয় যে আয়ারল্যান্ডের জন্য খুবই ডিফিকাল্ট। আয়ারল্যান্ড হ্যাজ নো চান্সেস এখন তো, যেহেতু দুটো ম্যাচ তারা হেরেই গেছে। রাইট, এখানে এখন পাকিস্তানের সুযোগ থাকলেও থাকতে পারে। ইউএসএ কে এখন হারতে হবে। আর কি আছে? ইউএসএ, কানাডার আগে না, কানাডা কিন্তু হারাবে। কানাডা ইউএসএ তো প্রথম ম্যাচটাই ছিল। ইউএসএ অলরেডি প্রায় থ্রু আর কি, আরেকটা ম্যাচ জিতলে কনফার্ম হবে আর কি। পাকিস্তান ইন্ডিয়াকে হারাতেই হবে। তো পাকিস্তানের জন্য ইট ইজ ভার্চুয়ালি, আই মিন ইফ নট ইম্পসিবল, ভেরি ডিফিকাল্ট। ইন্ডিয়া তো রয়েছে, ইন্ডিয়ান ইউএসএ আমার মনে হয় এই গ্রুপ থেকে। রাইট, এবং আপনি যদি টুর্নামেন্ট শুরুর আগে যদি এই প্রশ্নটা জিজ্ঞেস করতেন যে আপনি যে দলে, যে গ্রুপে রয়েছে ভারত পাকিস্তানের মতো দল, সেখানে এখন গ্রুপ লিডার হয়ে থাকছে ইউএসএ, এটা যদি মানে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে জিজ্ঞেস করতেন তাহলে হয়তো বলতেন যে এই কি পাগল হয়ে গেল নাকি, এই ধরনের প্রশ্ন করছে কেন। যে দলটি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেছে সেই দলটি আপনি এখন গ্রুপ লিড করছে, টানা 2টো ম্যাচ খেলেছে, এবং নিশ্চিতভাবে কিন্তু প্রায় তারা যদি বড় কোনো দুর্ঘটনা না ঘটে তারা নিশ্চিতভাবে কিন্তু আপনার সুপার 8-এ চলে যাবে। আর পাকিস্তানের সামনে সবচেয়ে বড় যে বিষয়টা হলো, আপনার প্রথম শর্তটা হলো যে এই 4টা দলের মধ্যে আপনাকে 3টি ম্যাচ জিততে হবে। 3টি ম্যাচ জিতলে আপনি অটোমেটিকলি থ্রু হয়ে যাবেন। 2টি ম্যাচ যদি জেতেন তখন আপনার দেখতে হবে যে অন্য দলের আপনার জয় পরাজয়ের উপর আপনাকে কিন্তু নির্ভর করতে হবে। তখন যদি আপনি পয়েন্ট সমান হয়ে যায় তখন আপনার রান রেটটা ইকুয়েশনে আনতে হবে। সো ভেরি টাফ সিচুয়েশনে এবং ডেলিকেট সিচুয়েশনে রয়েছে এখন পাকিস্তান। যেটি ইশতিয়াক ভাই বললেন, পাকিস্তানকে যদি আপনার সুপার 8-এ খেলতে হয় তাহলে শনিবারে তাদের সাথে যে ম্যাচটা রয়েছে ভারতের সাথে, তাদের শনিবারে, আমাদের এখানে রোববার হবে, সেই ম্যাচটা কিন্তু পাকিস্তানকে অবশ্যই জিততে হবে। কিন্তু যে সিচুয়েশনে এখন পাকিস্তান রয়েছে, যুক্তরাষ্ট্রের মতো একটা দলের কাছে তারা হেরে গিয়েছে, এবং যে কায়দায় হেরেছে তাতে নিশ্চিতভাবে কিন্তু তাদের পুরো শোল্ডার ডাউন, আপনার দেখবেন যে আত্মবিশ্বাস ডাউন, এবং এখান থেকে তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা আমি ঠিক জানি না। ইন্ডিয়াকে হারাবার মতো, ইন্ডিয়া যে ক্রিকেট খেলছে এখন বর্তমানে, ইন্ডিয়াকে হারাবার মতো দল অন্তত পাকিস্তান বর্তমানে আমি মনে করি না তাদের সেই ক্যাপাবিলিটি রয়েছে। আমি একটা ছোট্ট কোয়েশ্চেন অ্যাড অন করতে চাই। নিঃসন্দেহে ইউএসএ দুর্দান্ত খেলছে এতক্ষণ ধরে, আমরা সেটাই বলছিলাম, কিন্তু বারবার কিন্তু আমেরিকার ভেন্যুগুলো নিয়ে কিন্তু বারবার একটা সমালোচনার জায়গা চলে আসছে। সেখানে কি কিছুটা নিজেদের মাটিতে খেলার কারণে ইউএসএ ফেভার পাচ্ছে বলে এমন কি কিছুটা দেওয়া যায়, নাকি পুরোটাই ওদের খেলার কৃতিত্ব?
না, আপনি যদি আমাকে বলেন তাহলে আমার মনে হয় না যে এটা আপনার তারাই কন্ডিশনের সাথে কিছুটা হ্যাবিচুয়েটেড, এটা তো একটা বিষয় রয়েছে। এবং আরেকটা বিষয় হলো যে আপনি একই উইকেটে তো অন্য দলও খেলছে, এবং এই ধরনের আপনি ড্রপ ইন উইকেট যে আপনার একটু অন্যরকম আচরণ করবে, সেটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্স দল যারা রয়েছে তারা কিন্তু খুব ভালো মতো জানবে আর কি। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে দেখুন, আপনি এই ড্রপ ইন উইকেটটা তৈরি হয়েছে কোথায়? ড্রপ ইন উইকেট তৈরি হয়েছে কিন্তু আপনার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে তৈরি হয়েছে। তো অ্যাডিলেডের উইকেট কেমন হবে? অ্যাডিলেডের উইকেট নিশ্চিতভাবে কিন্তু আপনার ওই কি বলে ভারতের কোনো রাজ্যের মতো হবে না। একটু আপনার এক্সট্রা বাউন্স থাকবে, আপনি দেখবেন আনইভেন বাউন্স থাকবে, বল কিন্তু আপনার একই লেন্থে পড়ে আপনার নাকের পাশ দিয়ে যাবে, এবং আরেকটা বল একই লেন্থে পড়ে হয়তো একটু অন্য সাইড থেকে যাবে, এবং সুইং ভালো করবে। পেস বোলাররা যারা জেনুইন পেস বোলার তারা কিন্তু আপনার এটার সুবিধাটা পাবেন, এবং হচ্ছেও কিন্তু তাই। তবে বলতে হবে যে আপনি এই ধরনের উইকেট আপনার টি-20-র জন্য আদর্শ কিনা, সেটি যে আদর্শ না সেটা গতকালকে কিন্তু আইসিসির একটা প্রেস লিস্ট দিয়ে কিন্তু বোঝা গিয়েছে। আইসিসি একটা প্রেস লিস্ট দিয়েছে যে তারা এই উইকেটের আরও একটু মডিফাইড করার চেষ্টা করছে, এবং এখানে আপনার পিচ বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। তারা এই উইকেট যেন খুব প্লেয়েবল হয়, এবং এই উইকেটে যেন আপনার ব্যাটার এবং বোলার উভয় পক্ষ যেন একটা সমান সুযোগটা পায়, সেটা করার জন্য তারা চেষ্টাটুকু করছে, এবং সামনের সময়টায় তারা এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন মধ্যেই তারা সেটা করার চেষ্টাটুকু করবে। সো সেটা যদি হতে পারে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আপনার নিউ ইয়র্কের উইকেট নিয়ে এত সমালোচনা হচ্ছে, সেই উইকেটে আপনি দেখবেন হয়তো 200+ রান হয়ে গিয়েছে, এবং 200+ রান চেজও হয়ে গিয়েছে। একদম। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে আবারও ফিরছি খেলার গল্পে। দর্শক, দেশ টিভির বিশেষ আয়োজন টি-20 বিশ্বকাপ নিয়ে 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলসে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি। টি-20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলসে জানাচ্ছি স্বাগত। একটু খেলার মাঠ নিয়ে কথা বলতে চাই, যে মাঠ বারবার আলোচনায় আসছে। হয়তো অনেকেরই জানা যারা খেলার সাথে সম্পৃক্ত, কিন্তু কিছু সাধারণ মানুষ যারা হয়তো বা বিশ্বকাপ সিজনে খেলাটা দেখে এনজয় করছে, তাদের কানে একটা শব্দ বারবার আসছে, ড্রপিং পিচ বা ড্রপিং উইকেট। একটু যদি ইশতিয়াক ভাই আমাদের সাধারণ মানুষদের জন্য একটু সহজ করে বুঝিয়ে দিতেন যে ড্রপিং উইকেটটা আসলে কি। ড্রপ ইন পিচেসও এই যে ক্রিকেটে তো অনেক ধরনের চেঞ্জেস এসছে ক্রিকেটের, বিকজ অফ বিং কমার্শিয়াল, বিকজ অফ দি মার্কেটিং। ড্রপ ইন পিচেস প্রথমে মেলবোর্ন এবং অ্যাডলেডে এটার করা হয়, এটা ইমপ্লিমেন্ট করা হয়, শুরু করা হয়। এগুলো পিচগুলো বানানো হয় সে মোস্টলি ইন অস্ট্রেলিয়া। তারপরে এগুলাকে ক্রেনে করে এখানে, তারপরে ওটা নিয়ে আসা হয়েছে মানে 22 গজের পিচটাকেই তুলে নিয়ে আসা হচ্ছে, তুলে নিয়ে আসা হয়। এগুলো বানানো হয় কিন্তু ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আর দি ওয়ান্স, অ্যান্ড দেন দিজ আর ক্যারিড অল দ্য ওয়ে ফ্রম অস্ট্রেলিয়া টু ইউএসএ, এবং সেটা তারপরে বাই ক্রেনস এটা এনে এখানে করা হয়, ড্রপ ইনটু দি স্পেসেস মেন্ট ফর দ্য। কোনো বিশেষত্ব আছে কি, মানে এটা কি সম্ভব হতো না যে মাঠের মধ্যে পিচ তৈরি করা, কেন ওটা এভাবে করে এনে এই ড্রপিং পিচটা, যেটা নিয়ে অন্তত এত ভোগাচ্ছে আমাদেরকে, তারপরও কেন এটা এভাবেই করতে হচ্ছিল? আমার যে ধারণা, সয়েলের জন্য একটা, আরেকটা হচ্ছে যে কিউরেটার্স, আমার মনে হয় যে বিশেষজ্ঞ যারা পেজ বানায়, দ্য কিউরেটার্স, they are specialized. They know exactly the formation of the soil, কি contents লাগে, কি chemicals লাগে, anything and everything that is required to prepare a pitch. তো যে জন্য এটাকে আর এই পরিসরে খেলা, যেহেতু সেখানে কোনো এক্সপেরিমেন্টের কোনো করে না, হেন্স এটা বানানোই হয় সেখানে যারা বিশেষজ্ঞ তাদের দ্বারা বানিয়েই এখানে নিয়ে আসা হয়। ইউএসএ ইজ আ প্লেস যেখানে ক্রিকেট এমনিতেও খেলা হয় না, সেখানে বিশেষজ্ঞ তো অবভিয়াসলি থাকবে না। ইয়েস, আইসিসি হয়তো বা কিউরেটার নিয়ে এসে এখানে বানাতে পারতো, বাট আমার মনে হয় এই ক্ষেত্রে সেটা করে নেই। আমার মনে হয় যে রিস্ক এলিমেন্ট যেটা থাকে ফর পিচেস, বিকজ in these kind of events, it is basically বলে টি-20 এবং ওয়ানডে ক্রিকেট are meant for batsmen, it's a batsman's game. এটা 4 ছক্কারই খেলা। তো সেটার জন্য নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে ড্রপ ইন পিচেস। আমি একটু অ্যাড করি এখানে, আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্রের যে মাঠগুলোতে খেলা হচ্ছে, এই মাঠগুলোতে কিন্তু আপনি বেসবলের মাঠ ছিল,
এই বেসবলের মাঠে আপনি তো মাঝখানে উইকেট তৈরি করতে পারবেন না, কারণ উইকেট তৈরি করলে এখানে দেখবেন দৌড়াদৌড়ি যখন হবে তখন সেটা আপনি নষ্ট হয়ে যেতে পারে। প্লাস আপনার একটা উইকেট তৈরি করতে 22 গজ তৈরি করতে কিন্তু আপনার অনেক সময় লাগে। এটা কিন্তু আপনি 3 মাস 4 মাসের মধ্যে করবেন না। একটা উইকেট তৈরি করে সেটা পরিচর্যা করতে হয়, সেটার জন্য আপনি অনেক সময় লাগে, এবং উইকেটের আপনার নিয়ারলি 6টা থেকে 8টা স্তর থাকে। আপনার ঘাস থাকে, নুড়ি পাথর থাকে, আপনি এই ঘাস আবার কিন্তু অনেক সময় আমদানিও করতে হয়। প্লাস এটাতে আপনি ঠিকমতো পানি দিতে হবে, এবং টোটাল একদম পুরোপুরি এটার জন্য পরিচর্যার জন্য আপনাকে হিউজ পরিমাণ সময় দিতে হবে। সেই সময়টুকু কিন্তু আপনার এই বেসবল মাঠের মধ্যে তো আপনি পাবেন না। জাস্ট এই কারণে আপনি মাঠগুলো তৈরি করা হয়েছে কিন্তু মাত্র 3 থেকে 4 মাস আগে। মাঠের অন্যান্য আঙ্গিক খুব ভালো হয়েছে, কিন্তু আপনি আউটফিল্ডটা খুব একটা ভালো না। আউটফিল্ডগুলো দেখবেন আপনি বল পড়ে কিন্তু আপনার দ্রুত যাচ্ছে না। আমি যদি ভুল না জানি আপনার সাথে যুক্ত করতে চাই যে ঘাসগুলো কিছুটা বড় রাখতে হয়েছে যাতে করে বালু না ওড়ে, কারণ বালু এখনো পুরোপুরি সরানো সম্ভব হয়নি আসলে নিউ ইয়র্কের মাঠ থেকে। আপনি দেখবেন যে অন্যান্য মাঠগুলোতে আপনার যখন আপনি শর্টস খেলবেন বল কিন্তু খুব দ্রুত গড়িয়ে গড়িয়ে কিন্তু চলে যেতে পারে। আর আরেকটা জিনিস হলো যে আপনি মূল ক্রিকেট মাঠ যেটা থাকবে সেটা কিন্তু আপনি একটু ঢালু থাকে, এর ফলে আপনার বল সুন্দর করে চলে যায়, আপনার ঘাস সুন্দর করে বসে যায়, এবং আপনার মাঠগুলোতে আপনার যখন আপনি ডাইভ দিবেন তখন কিন্তু আর সেই ঘাস উঠে আসে না অথবা আপনার বালি উঠে আসে না। কিন্তু এই মাঠগুলোতে আপনার দেখবেন যে আপনি যখনই ডাইভ দিচ্ছেন কেউ হাঁটুতে লেগে আপনার কিন্তু বালু উঠে আসছে। অর্থাৎ এই মাঠগুলোর আপনার আউটফিল্ডটাও কিন্তু আপনি প্রপার ক্রিকেট ফিল্ড না, এটাও সমালোচনা হচ্ছে। আরেকটা কিন্তু সরি ফর দ্য ইন্টারাপ্শন, আরেকটা কিন্তু ইন্টারেস্টিং তথ্য, ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। অনেক আগে ক্যারি প্যাকার যখন শুরু হয়, ক্যারি প্যাকার ওর ক্রিকেট তো ওয়াজ নট রেকগনাইজড বাই দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট বডিজ। তো সেই কিন্তু একটা বিপ্লব এনেছে ক্রিকেটে। ইউ নো অল দ্য চেঞ্জেস দ্যাট উই সি টুডে ইন ক্রিকেট, হোয়াইট বল ক্রিকেট, রেড বল ক্রিকেট থেকে যে হোয়াইট বল ক্রিকেট আসলো, ক্যারি প্যাকার ওয়াজ দ্য ওয়ান হু স্টার্টেড দিস হোল চেঞ্জ। এবং তখন মাঠ পেত না, এই রাগবি মাঠ, ফুটবল মাঠ, সেই কিন্তু এই ড্রপ ইন পিচেসের ইনভেন্টর, এবং সেই এইগুলা পিচেসগুলা বানিয়ে বিভিন্ন রাগবির মাঠ, বিভিন্ন ফুটবলের মাঠ, সেখানে এগুলা তৈরি করে সেখানেই খেলা হতো। দ্যাট ইজ ওয়্যার ইট অল স্টার্টেড। ক্যারি প্যাকারের সময় থেকে কিন্তু আপনি কালার ড্রেসটা চলে এসেছে। আপনি আজকে এখন যে আমরা দেখছি যে আপনার ওয়ানডে ক্রিকেট এবং টি-20 ক্রিকেটে কালার ড্রেস, এই ড্রেস কিন্তু আপনি কিন্তু এর আগেও যে ওয়ানডে বিশ্বকাপ যেটা হয়েছিল শুরুর দিকে, সেখানে কিন্তু আপনি সাদা ড্রেস পরে কিন্তু সাদা পোশাকে ছিল, কিন্তু ক্যারি প্যাকারের সময় থেকে আপনার কিন্তু ফ্লাড লাইটে ক্রিকেট এসেছে এবং কালার ড্রেস এসেছে। সবকিছু মিলে কিন্তু আপনি ক্রিকেটটা এখন শুধুমাত্র আপনি মাঠের খেলা না, ক্রিকেটটা একটা অনেক বড় একটা বাণিজ্যিক প্রচারণাও চলে এসেছে। সবকিছু মিলে আপনি ধীরে ধীরে অনেক কিছু চেঞ্জ হচ্ছে এখানে, এবং সবচেয়ে বড় চেঞ্জটা আসছে কিন্তু আপনার এই টি-20 ক্রিকেটেই। এবং নিঃসন্দেহে আমেরিকার মতো একটা জায়গায় যখন ক্রিকেট ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা, এবং বলা যায় বেশ খানিকটা সফলতার দিকে এগোচ্ছে, এটাও কিন্তু ক্রিকেটের একটা চেঞ্জের মধ্যেই পড়ে বটে। সকালের ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই। নামিবিয়ার ম্যাচ ছিল, নামিবিয়া বনাম স্কটল্যান্ড। আমরা একটু দেখে নিই নামিবিয়ার ব্যাটসম্যান গেরহার্ড ইরাসমাস, সরি আমি একটু নামটা উচ্চারণ করতে একটু কষ্ট হয়ে গেল। 52 রান করেছেন 31 বলে, স্ট্রাইক রেট 167.74। নামিবিয়া প্রথম ম্যাচটা জিতেছিল, নামিবিয়া প্রথম ম্যাচটা জিতেছিল উগান্ডার সাথে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটাই। আর স্কটল্যান্ড ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে কিন্তু খুব চমৎকার পজিশনে ছিল তারা। 10 ওভারে 90 রান করেছিল, এবং সেই ম্যাচটায় যদি কার্টেল ওভারের ম্যাচ হওয়ার কথা ছিল, 10 ওভারে 109 রান করতে হতো ইংল্যান্ডকে, কিন্তু বৃষ্টির কারণে ইংল্যান্ড সেই চ্যালেঞ্জটুকু নিতে পারেনি। এবং স্কটল্যান্ড আজকের এই ম্যাচটা জিতে কিন্তু এখন পর্যন্ত তাদের গ্রুপে কিন্তু লিডার হিসেবে রয়েছে কিন্তু স্কটল্যান্ড, অর্থাৎ তাদের পয়েন্ট কিন্তু 3 পয়েন্ট। সেই গ্রুপে কিন্তু আবার ইংল্যান্ড রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে। তো যে গ্রুপে ইংল্যান্ড অস্ট্রেলিয়া রয়েছে সেখানে কিন্তু আপনার স্কটল্যান্ডের মতো দল এখন কিন্তু গ্রুপ লিড করছে। যেটা আমরা বলছিলাম যে এবারের এই টুর্নামেন্টের এখন পর্যন্ত আপনি ওদিকে আপনার ভারত পাকিস্তানের দিকে যে গ্রুপে রয়েছে সেখানে লিড করছে আপনার ইউএসএ, এখানে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো চ্যাম্পিয়ন দলরা রয়েছে সেখানে লিড করছে এখন স্কটল্যান্ড। কেন জানি মনে হচ্ছে যে এবারের বিশ্বকাপটা এখন পর্যন্ত খুব গোলমেলে একটা বিষয় হয়ে গিয়েছে। একদমই তাই। একটু আমরা শুধু স্কটল্যান্ডের ব্যাটারকে দেখে নিই। রিচি ব্যারিংটন রান করেছেন 35 বলে, এবং স্ট্রাইক রেট 134.29। একদম ক্যাপ্টেন্স ইনিংস, দলের ক্যাপ্টেন তিনি, এক্সেলেন্ট ব্যাটিং করেছেন। এবং আমরা জানি যে মিডল অর্ডারে ব্যাট করে থাকেন, খুব ভালো ব্যাটার।
এবং স্কটল্যান্ড কিন্তু আপনি লম্বা সময় ধরে টি-20-তে খেলে আসছে, এবং ইস্তাক ভাই যেটা বলছিলেন যে তাদের কাউন্টি ক্রিকেটে অনেক খেলোয়াড় রয়েছেন যারা নিয়মিত আপনার টি-20-র মধ্যে থাকেন। ব্রাড হুইল তিনি আজকে 4 ওভার বল করেছেন, 3টি উইকেট পেয়েছেন 33 রানে, ইকোনমিটা একটু বেশি। তারপরে আপনি ধরেন টি-20-র জন্য 8.25, খুব বেশি বলতে কি যে আপনি 3টি উইকেট পেয়েছেন, তাহলে আপনি ইকোনমিটা খুব একটা পুষিয়ে দিয়েছেন ক্রিয়া করতে। ওদের ইংল্যান্ডের এগেনস্টে যে খেলাটা যেভাবে তারা শুরু করেছিল, ডমিনেট করছিল পুরোপুরি, অ্যাবসলিউটলি। ওদের ওপেনিং প্যাট স্পেশালি 100 রানস পার্টনারশিপ, 10 ওভারে হয়তো বা ইংল্যান্ড জিতে যেত, কিন্তু আমার মনে হয় যদি পুরো 20 ওভার খেলাটা হতো, রিয়েলি ইট উড হ্যাভ বিন টেস্টিং টাইম ফর ইংল্যান্ড। আমার মনে হয় স্কটল্যান্ড খুব স্কটল্যান্ড কিন্তু ইংল্যান্ডের চেহারায় সেই যে টেনশনের ছাপটা সেটি পুরোপুরি ফেলতে সক্ষম হয়েছিল। একটু আচ্ছা, এটা আমরা দেখে ফেলেছি অলরেডি। হয় কি যে আপনি কার্টেল ওভারের ম্যাচ কিন্তু সবসময় এক ধরনের একটা প্রেশার অবশ্যই থাকে। কার্টেল ওভারের ম্যাচে দেখবেন আপনি হয়তো ইংল্যান্ডের ওই দিন মনে হচ্ছিল যে 10 ওভারে 109 রান তেমন 60 বলে 109 রান তেমন বড় বিষয় না, কারণ তাদের আপনার মার্কুটে ব্যাটার রয়েছেন এখানে এবং খুব ভালো ফর্মে রয়েছেন ব্যাটারগুলি। কিন্তু সমস্যাটা হলো যে আপনি যখনই আপনার কার্টেল ওভার হয়ে যাবে তখন দেখবেন যে একটা দুটো ওভারে যদি আপনি প্রতিপক্ষ ভালো বোলিং করে ফেলে সেখানে কিন্তু বিপদটা চলে আসে। সো ইংল্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে হয়তো অনেকে ইকুয়েশন করছেন যে 60 বলে 109 রান ইংল্যান্ডের জন্য খুব সহজ হতো, কিন্তু একটা দুটো ওভার যদি একটু টাইডি ওভার যদি করতে পারতো স্কটল্যান্ড, তাহলে কিন্তু ইংল্যান্ডের জন্য এই ম্যাচটা যেটা খুবই টাফ হয়ে যেত। নিঃসন্দেহে আমরা আরো আলোচনায় ফিরবো, এখন আমাদের মূল আলোচনায় বাকি রয়েছে, কারণ কালকে আমাদের পুরো দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের খেলার জন্য, সে নিয়ে আলোচনা করবো। তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, টি-20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলসে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। টি-20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলসে জানাচ্ছি আরো একবার স্বাগত। কথা বলবো আগামীকালকের ম্যাচগুলো নিয়ে। মূল আগ্রহ আমাদের এবং দর্শকদের বোধহয় একটা ম্যাচে, কিন্তু কালকে কিন্তু দুর্দান্ত সব ম্যাচ রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আফগানিস্তান কিন্তু এখন পর্যন্ত আশাটাকে বেশ উপরের দিকে রেখেছে। একটু যদি দেখে নিয়ে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ এবং ডেভিড কনওয়ে ম্যাচ খেলেছেন আফগানিস্তান থেকে 56টি, 46টি ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ড থেকে। রান 1452, এদিকে 1338, গড় রান রেট 25.92, এদিকে গড় রান রেট 39.35, স্ট্রাইক রেট 139.34, অন্যদিকে স্ট্রাইক রেট 129.02। রাইট, দুজন দুই দলের কিন্তু আপনার ওপেনার রহমানুল্লাহ গুরবাজ দুর্দান্ত আইপিএল কাটিয়ে এসেছেন। আপনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল এর জিতেও এসেছেন। আর ডেভেন কনওয়ে খুবই হার্ড হিটার, অ্যাটাকিং ব্যাটার। আপনি তার গড় তেমনভাবে তাকে প্রমাণ করছে না, এখানে 39 পয়েন্ট গড় রয়েছে এবং স্ট্রাইক রেট 129, কিন্তু যেদিন তিনি খেলেন সেদিন কিন্তু আর বাদবাকিদের খেলতে হয় না। তবে খুব একটা ভালো ফর্মে এই মুহূর্তে নেই। আর রহমানুল্লাহ গুরবাজ খুব ভালো ফর্মে রয়েছেন, যেটি বললাম যে তিনি উইকেট কিপার প্লাস ব্যাটার হিসাবে রয়েছেন। এবং এই দলের আজকে খুব বড় ম্যাচ এটি, কারণটা হলো যে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচ খেলেছিল, উগান্ডার বিরুদ্ধে খেলেছিল এবং সেই ম্যাচটা খুব সহজেই তারা কিন্তু জিতে নিয়েছিল। সেখানে ফজল হক ফারুকি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। আর নিউজিল্যান্ড কিন্তু এখন পর্যন্ত এই বিশ্বকাপে অনেকগুলো দল, প্রায় কোনো দল কিন্তু দুটো ম্যাচও খেলে ফেলেছে, কিন্তু নিউজিল্যান্ডের এটি প্রথম ম্যাচ হবে এবং একই রকম ভাবে বাংলাদেশেরও কিন্তু প্রথম ম্যাচ হবে। সবার শেষে কিন্তু তারা এই বিশ্বকাপে খেলতে নামছে। একটু বোলারদের দিকে দেখে নিই, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের দুজন বোলার, যেটা বলছিলাম ফজল হক ফারুকি, এইদিকে ট্রেন্ট বোল্ট। ফারুকি ম্যাচ খেলেছেন 35টি, এদিকে অভিজ্ঞ কিন্তু অবশ্যই বোল্ট অনেক বেশি, 57টি ম্যাচ খেলেছেন, উইকেট 42, এদিকে 74টি, গড় যদি দেখি একদিকে 20, অন্যদিকে 23, এবং ইকোনমি এই দিক থেকে কিন্তু ইকোনমির দিক থেকে ফারুকির 6.60, অন্যদিকে 7.98। একটু ট্রেন্ট বোল্টকে নিয়ে জানছে ফারুকির পারফরমেন্স নিয়ে তখন আমরা কথা বলছিলাম। রাইট, ট্রেন্ট বোল্ট লম্বা সময় ধরে যেভাবে আপনি বলছিলেন যে তিনি কিন্তু এখন অন্য ফরম্যাটের ক্রিকেট খেলেন না এবং তিনি ওয়ানডেতে শুধু টি-20-তে খেলছেন এবং তিনিও কিন্তু আইপিএল এর খুব সিজন ক্যাম্পেইনার, লম্বা সময় ধরে খেলে আসছেন নিউজিল্যান্ডের হয়ে। এবং ট্রেন্ট বোল্টের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হলো কি যে তিনি তার প্রথম ওভারে প্রায় ম্যাচে কিন্তু উইকেট নেওয়ার কৃতিত্ব তার রয়েছে এবং পাওয়ার প্লেতে খুবই ডেঞ্জারাস একজন বোলার, বলের লাইন একদম পারফেক্ট জায়গায় ফেলেন। এবং সবচেয়ে বড় কৃতিত্বটা তার হলো যে তিনি কিন্তু তার যে ব্যাটারের বিরুদ্ধে বোলিং করেন সেই ব্যাটারকে কিন্তু আপনি খুব দ্রুত রিড করে ফেলতে পারেন, তার দুর্বলতাটা কোথায় সেটা খুব দ্রুত দেখে নিতে পারেন। সো প্রথম ওভারে উইকেট পাওয়াটাকে একটা অভ্যাস বানিয়ে ফেলছেন ট্রেন্ট বোল্ট।
একদমই পরবর্তী ম্যাচে বাংলাদেশের ম্যাচ রয়েছে পরবর্তীতে, বাট সব শেষে আসছে আমাদের অধীর আগ্রহের এই ম্যাচে। এরপরে যদি একটু দেখে নিই, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের ম্যাচ রয়েছে। ইশতিয়াক ভাই, কাকে এগিয়ে রাখবেন দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের ম্যাচে? মন তো চাচ্ছেন আমি সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখি, কিন্তু আবার সাউথ আফ্রিকা নেদারল্যান্ডসের মধ্যে কিন্তু দুবার কিন্তু নেদারল্যান্ডসের কিন্তু দ্য ড্রিমস ওয়ার শ্যাটার্ড বাই নেদারল্যান্ডস। একবার ছিল আমার মনে হয় 2000 গেল ওয়ার্ল্ড কাপে তো ছিলই নেদারল্যান্ডস, আমার মনে হয় 2015 না কোনো একটা ওয়ার্ল্ড কাপে, যেখানে নেদারল্যান্ডস সাউথ আফ্রিকাকে হারিয়ে সাউথ আফ্রিকার যা একটা সুযোগ ছিল সেটা ভণ্ডুর করে দিয়েছিল, ইভেন লাস্ট ইয়ারও। এই বছর নেদারল্যান্ডসের আগেনস্টে সাউথ আফ্রিকা খুবই ওয়াচফুল থাকবে, এবং তাদের কিছু কিছু বিধ্বংসী প্লেয়ার আছে সাউথ আফ্রিকা। মাকরামকে তো আমরা দেখলামই, নোকিয়া ইজ আ ফাস্ট বোলার, অ্যান্ড দেন ইউ হ্যাভ ক্লাসেন, তারপরে হেনরি, ডেভিড মিলার, তারপর রিজেক আছে, রিজা হেনরিক্স আছে, মানে বলে শেষ করা যাবে না, এত মানে নামি দামি এবং সব আইপিএল খেলা প্লেয়ার। সেদিক দিয়ে ওই এক্সপিরিয়েন্স নাই হয়তো বা নেদারল্যান্ডসের, বাট সাউথ আফ্রিকা সবসময় ওই চোকার হিসাবে জানা হয় তাদেরকে। যে আশা করব যে কালকের খেলাটাতে অন্তত দে উইল বি ভেরি ওয়াচফুল। বলা যায় না উইথ সাউথ আফ্রিকা, হিস্টোরিক্যালি তারা কিন্তু ক্রুশাল খেলাতে গিয়ে তারা, তবে গ্রুপ 8-এ যাওয়ার আগ পর্যন্ত অবশ্য সাউথ আফ্রিকার বদনাম একটু কম। সো কালকের ম্যাচের উপর কিছুটা হলেও আপনার সাথে ভরসা রাখতে চাচ্ছি সাউথ আফ্রিকার উপরেই। একটু যদি কথা বলি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, এটিও কিন্তু একটি খুবই ক্রুশাল ম্যাচ এই গ্রুপের জন্য। একটু যদি দেখে নিতেন, এদিকে গ্লেন ম্যাক্সওয়েল, অন্যদিকে জর্জ বাটলার, দুজনেই কিন্তু একেবারে নামি দামি খেলোয়াড়। গ্লেন ম্যাক্সওয়েল এর কিন্তু বর্তমানে কিন্তু ফর্ম একেবারেই নেই, মানে যাচ্ছে তাই। সেই সেঞ্চুরি মারার পরে আফগানিস্তানের বিরুদ্ধে, আফগানিস্তান কিন্তু শেষ করেই দিল, আর পরে কিন্তু সে কন্টিনিউ করতে পারছে না আইপিএল এ কিন্তু। এন্ড হি ওয়াজ গোইং থ্রু আ মেন্টাল ফ্যাটিগ। অনেক সময় হয় না যে প্লেয়াররা পেরে ওঠে না প্রেশারটাতে, দে সর্ট অফ গিভেন, এবং ম্যাক্সওয়েলের ঠিক সেই অবস্থা ছিল। আমার মনে হয় যে প্যাট কামিন্স এবং রিস টপলির মধ্যে প্যাট কামিন্স অবভিয়াসলি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন্স ইন ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। ফাস্ট বোলার ক্যাপ্টেন এত সাকসেসফুল খুব কম দেখা গেছে, অ্যান্ড আমার মনে হয় যে ওর উপরে অবশ্যই তার লিডারশিপের উপরে আমার মনে হয় অস্ট্রেলিয়া উইল sort of look forward to his Reece Topley is an experienced bowler. He will be leading the pace attack probably, but আমার মনে হয় যে way ahead. আমরা স্ট্যাটিস্টিক্স দেখলেও তো আমরা বুঝি, look at his economy rate and number of matches সে খেলেছে, number of wickets তার বেশি, সব দিক দিয়ে আমার মনে হয় he's a champion player. রাইট, রিচ টপলি কিন্তু আপনি সব মিলিয়ে এগিয়ে রাখছেন কাকে, অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড? আপনি দেখুন এই দুটো দল কিন্তু লাস্ট বিশ্বকাপ হয়েছে, সেখানে কিন্তু একটা দল চ্যাম্পিয়ন, দুদলই চ্যাম্পিয়ন। সর্বশেষ কিন্তু ইংল্যান্ড জিতেছে, তার আগে কিন্তু আপনি জিতেছিল অস্ট্রেলিয়া। সো এখানে আপনি যে গিভেন ডেতে ভালো পারফর্ম করবে তারই কিন্তু জেতার সম্ভাবনাটুকু রয়েছে। তারপর আমি বলবো যে ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়া বা কিছুটা এগিয়ে রাখবো আমি, কারণটা হলো যে অস্ট্রেলিয়ার আপনি সামগ্রিক শক্তিটা বা দল হিসাবে যদি আপনি বলেন তাহলে অস্ট্রেলিয়া কিন্তু অবশ্যই এগিয়ে রয়েছে এখানে। আর গ্লেন ম্যাক্সওয়েলের কথা বলছিলেন, গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু আপনি তার আইপিএলটা একদম বাজে কেটেছে, 5.77 গড় ছিল, তিনি নিজেকেই সরিয়ে নিয়েছিলেন আইপিএল থেকে। কয়েকটা ম্যাচ খেলার পর তিনি বলেছিলেন যে তাকে যেন আর একাদশে কাউন্ট না করা হয়। তারপরে শেষের দিকে এসেছেন, সেখানেও তিনি ভালো পারফর্ম করতে পারেননি। লাস্ট যে ম্যাচটা খেলেছেন সেখানে এই বিশ্বকাপে, সেখানে তিনি কিন্তু প্রথম বলে আউট হয়ে গিয়েছেন। তারপরেও তার উপর অস্ট্রেলিয়া ভরসা রাখছে, কি কারণে জানেন? কারণটা হলো যে গত লাস্ট যে আপনার 8টা টি20 ম্যাচ হয়েছে অস্ট্রেলিয়ার, সেখানে তিনি কিন্তু 2টো সেঞ্চুরি করেছেন। একটা সেঞ্চুরি করেছেন আপনার ভারতের বিরুদ্ধে এবং একটা সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই 2টো সেঞ্চুরি করে তিনি কিন্তু ম্যান অফ দি ম্যাচ হয়েছেন। 8টা ম্যাচে যার 2টো সেঞ্চুরি রয়েছে, এবং এই সেঞ্চুরি কিন্তু আপনি প্রায় 200 স্ট্রাইক রেটে এই সেঞ্চুরি রয়েছে তার। সো ম্যাক্সওয়েল হলেন সেই টাইপের খেলোয়াড়, যেদিন তিনি খেলে দিবেন, বাদবাকিরা সেদিন কিন্তু শুধুমাত্র হাততালি দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকবে না। একদমই তাই। কিন্তু এখন একেবারে না বলেই পারছি না, শুধুমাত্র মায়ের দোয়া নয়, পুরো দেশের দোয়া নিয়ে কালকে মাঠে নামছে বাংলাদেশ, নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এবং শ্রীলঙ্কার সাথে কিন্তু আমাদের বেশ একটা রাইভালরি আছে, তাই না? সব সময় এটা বলে আসছি। এখানে আমি আপনাদের বলার সুযোগ দেওয়ার আগে একটু বলে নিতে চাই যে বাংলাদেশকে যদি আমরা বলি যে আমরা কিছুটা মনোবলের দিক থেকে পিছিয়ে আছি, সেখানে শ্রীলঙ্কাও কিন্তু খুব ভালো মনোবলে নেই। এখন কে কার মনোবলটা একটু কড়া করে ভাঙবে, কালকের ম্যাচে কাকে এগিয়ে রাখা যায়? প্রেসার যে নিতে পারবে বেটার। আমার মনে হয় বাংলাদেশের ফার্স্ট জিনিসটা যেটা করতে হবে, তাদের ফ্রন্ট লাইন ব্যাটসম্যানদেরকে
একটু কনফিডেন্ট থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। আমাদের বিপর্যয়টা হয় কিন্তু প্রথম সারির ব্যাটসম্যানরা পাওয়ার প্লে তো দূরের কথা, ওরা এক বল দুই বলের বেশি টিকছে না, যেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমার মনে হয় যে কালকে মানে কোনো একটা সিনিয়র প্লেয়ার, আমি যেটা আমার ইয়েটা প্রকাশ করছিলাম যে অবশ্যই এটা হবে না, আই এম শেয়ারিং উইথ ইউ। হাউ ডু ইউ থিঙ্ক যদি সাকিবকে যদি ওপেন করতে পাঠানো হয়, ইউনো একজন ওপেনারের জায়গায় একটা প্লেয়ারও পাওয়া যাচ্ছে, অ্যান্ড হি ইজ এ সিনিয়র মোস্ট প্লেয়ার, মোস্ট এক্সপিরিয়েন্সড প্লেয়ার, অ্যাটলিস্ট গিয়ে হি উইল নট বি, ওই বাকি প্লেয়ারদেরকে মনে হচ্ছে যে এই নতুন বল একটু খেলার যেন সে কি টেকনিকও আমাদের- নাই, হ্যাঁ, হ্যাঁ। আর সেই মেন্টাল স্ট্রেংথও নাই, যে জিনিসটা সাকিবের মধ্যে সেই অভাবটা আমরা বোধ করি পাবো না আমার খেয়াল, যে সাকিবকে যদি ওপেন করাতে। বাট আদারওয়াইজ আমার মনে হয় যে তানজিদ তামিম আর লিটন দাসকে দিয়ে হয়তো ওপেন করাবে, এবং যদি প্রথম দিককে ইয়ে করতে পারে ভালো কথা। অ্যান্ড আরেকটা সমস্যা আছে আমাদের ওপেনিং বোলার দিয়ে, শরীফুল নাই। শরীফুল অ্যান্ড তাসকিন would have been a very ideal তাসকিন কিন্তু opening, ইতিমধ্যে কনফার্ম করেছে যে তাসকিনকে একাদশে কালকে দেখা যাবে। হ্যাঁ খুব সম্ভবত তাদেরকে দেখা যাবে। বাট ইউনো এদের তো এই দুইটা এরিয়াতেই এখন একটুখানি আমি ইয়ে পাচ্ছি, somehow the other, the opening bowling আমরা and the একটু যদি opening batters. তাসকিন আর চামিরার রেকর্ডটা দেখে নিই। তাসকিন আহমেদ কিন্তু আপনি 15 মে বাংলাদেশ দলের সঙ্গে গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো কম্পিটিটিভ ক্রিকেট খেলেননি। না। মাঝখানে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, সেখানে সেটাও- খেলেননি। দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল, সেখানে খেলেননি। এবং তিনি বল হাতে নিয়েছেন মূলত 1 জুন থেকে, এবং কয়েকটা সেশনে প্র্যাকটিস করেছেন। তাও আপনি ফুল নেট প্র্যাকটিস করেছেন, এবং সেখানে ফুল থ্রটল দিয়ে প্র্যাকটিস করেননি। সো আপনি লম্বা সময় ধরে ইনজুরিতে থাকার পর কোনো ধরনের কম্পিটিটিভ ক্রিকেট না খেলে আপনি সরাসরি বিশ্বকাপে একটা এত ক্রুশিয়াল একটা ম্যাচে তাকে নামিয়ে দেওয়া হবে, এটা তার জন্য একটা প্রেশারের বিষয় হতে পারে। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন আপনি খেলতে নামবেন, দ্য নেম অফ দ্য গেম ইজ প্রেশার, এবং সেই প্রেশারটা আপনাকে কপ করতে হবে। আগে কি করেছেন আপনি সেটা ইট ডাজ নট কাউন্ট। আগে পরিসংখ্যানে কি করেছেন এটা কোনো মতে হিসাবে আসবে না। গিভেন ডেতে আপনি পারফরমেন্স কি করছেন সেটাই কিন্তু কাউন্টেবল হবে। সো তাসকিন যদি কালকে খেলে থাকেন এবং সেখানে তিনি যদি ম্যাচ সেরা একটা পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে নিশ্চিতভাবে কিন্তু তার জন্য অনেক বড় হবে এবং দলের জন্য খুব ভালো একটা জিনিস আসবে। আর দুশমান চামিরার কথা বলছিলেন, আমি জানি না তাকে একাদশে খেলাবে কিনা। কারণটা হলো যে আপনি পাথিরানা এবং নুয়ান তুষারা রয়েছেন এখানে, এই দুজন নিশ্চিতভাবে থাকবে, এবং তৃতীয় সীমা নিতে হলে হয়তো দুশমান চামিরাকে খেলাবে। মাধুশঙ্কাও তো একজন আছে, মাধুশঙ্কাও আছে, কিন্তু আমার মনে হয় না যে এই ম্যাচে আপনি 4 জন পেসার নিয়ে তারা খেলবে, যেহেতু তাদের কিন্তু আপনার বেশ কয়েকজন অলরাউন্ডার রয়েছে। আপনি আঞ্জেলা ম্যাথিউস রয়েছেন, আঞ্জেলা ম্যাথিউস গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। তিনি তার দল হেরেছে, 77 রানে অল আউট হয়েছে, কিন্তু সেই রান চেস করতে গিয়ে সাউথ আফ্রিকাকে 16 ওভার পর্যন্ত ব্যাট করতে হয়েছে। সো শ্রীলঙ্কা সেই ম্যাচে ব্যাটিংটা খারাপ করেছে, কিন্তু বোলিংটা আপনি কোনো মতেই তাদেরকে উড়িয়ে দিতে পারবেন না। প্লাস আপনাকে মাস্ট মাথায় রাখতে হবে ওয়াইনেন্দু হাসারাঙ্গা দুর্দান্ত লেগ স্পিনার এবং অলরাউন্ডার, মিডল অর্ডারে ব্যাট করে থাকেন, এবং লেগ স্পিনার এক্সেলেন্ট লেগ স্পিনার তিনি। সো তিনিও কিন্তু ম্যাচ উইনার সব কিছু মিলে। এবং তারও আগে যদি বলি যে আপনি কুশাল মেন্ডিস ওপেনার, তিনিও এক্সেলেন্ট ব্যাটিং করে থাকেন। নিশাঙ্কা তিনিও ওপেনার, এবং শ্রীলঙ্কা আছে, সাদিরা আছে, রাইট, সবকিছু মিলে কিন্তু আপনি শ্রীলঙ্কার এই দলটাকে আপনি একেবারে মানে অন্য 77 রানে অল আউট হয়ে গিয়েছে দেখে আপনি তাদেরকে একবারে ফেলনা কোনো ভাবার কোনো কারণ নেই। এক নাম্বার 2 হলো যে শ্রীলঙ্কা জানে যে এই বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে তাদের জন্য ডু অ্যান্ড ডাই ম্যাচ, তাদেরকে এই ম্যাচটা জিততেই হবে। সো এবং বাংলাদেশও জানে যে 3টি ম্যাচ জেতার জন্য, যেটার তাগিদ নিয়ে বা চেষ্টা নিয়ে বাংলাদেশ এখানে গেছে, সেই 3টি ম্যাচের মধ্যে অন্যতম একটা হলো শ্রীলঙ্কা। আপনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে হয়তো আপনি সেরকমভাবে জিততে পারবেন না, এটা বাংলাদেশ হয়তো আগে একটু চিন্তা ভাবনা করছে সেরকমভাবে, কিন্তু যে 3টা ম্যাচ বাংলাদেশ জিততে গিয়েছে সেটা হলো যে শ্রীলঙ্কা, নেদারল্যান্ড এবং নেপাল। সো নেদারল্যান্ড এবং নেপালের সাথে খেলা অনেক দেরিতে। শ্রীলঙ্কার সাথে এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে না পারে, তাহলে আপনি ধরে নেবেন যে বাংলাদেশের বিশ্বকাপের সামনে বাড়ার সম্ভাবনা -70 হয়ে গেছে। আর যদি জিততে পারে তাহলে জাস্ট মাইনাসের জায়গায় আপনি প্লাস বসিয়ে দিবেন। +70 অনেক বড় একটা চ্যালেঞ্জ দিয়ে ফেলেছেন কাসার ভাই। ইশতিয়াক ভাই কি বলতে চান? না আমিও তাই মনে করি। যদি শ্রীলঙ্কার সাথে একটা তো কনফিডেন্সের ব্যাপার, শ্রীলঙ্কা কিন্তু ইজ এ জায়ান্ট কিলার। শ্রীলঙ্কা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এটা মনে রাখতে হবে। 2014-তে জিতেছিল এই ঢাকার মাঠে, এবং এশিয়া কাপ তারা 7-8 বার তারা জিতেছে। সো সব দিক দিয়ে শ্রীলঙ্কা কিন্তু আমাদের সাথে অনেক এগিয়ে রয়েছে। বাট অ্যাজ ইউ সেড, যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে একটা রিসেন্ট সময় খুব বেশি কম্পারেটিভ ইয়ে হচ্ছে, দ্যাট ইজ বিকজ বাংলাদেশ শ্রীলঙ্কাকে শুধু হারায়নি, শ্রীলঙ্কাও তাদেরকে একটা সমীহ করে বাংলাদেশকে, যে জন্য একটু খেলাটা জমে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে, যেটা আমি আশা করছি কালকেও সেই একই জিনিস হবে।
বাট ইফ ইউ আস্ক মি, আমি হয়তো শ্রীলঙ্কাকে এগিয়ে রাখবো, চাইবো বাংলাদেশ যেন জিতে, বাট প্র্যাকটিক্যালি যদি বলি পরিসংখ্যানের দিক থেকে আমার মনে হয় যে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখাটাই সেন্সিবল কাজ হবে। পাতি রানা ইজ অ্যানাদার প্লেয়ার যার কথা রাইট, মুস্তাফিজের মানে হ্যাঁ আইপিএল এর সতীর্থ। বোলিং পার্টনার। আমাদের কিন্তু এখানে প্রতিটা ম্যাচে দেখা যাচ্ছে যে টসে জিতে উইনিং টিমগুলো কিন্তু ফিল্ডিং চুজ করছে, তারা প্রেফার করছে রান চেস করে Chase জেতাটা। করাটা, right. সেক্ষেত্রে আসলে বাংলাদেশের ম্যাচে টস কতটুকু গুরুত্বপূর্ণ হবে, যেহেতু আমাদের একেবারে ব্যাটিং অর্ডার তো যাচ্ছে, তাই অবস্থা কোনোভাবেই আমরা কনফিডেন্স রাখতে পারছি না, সেক্ষেত্রে টসটা বাংলাদেশ আমার মনে হয় যে আগামীকাল যেটাতে খেলা হবে ডালাসে যে উইকেটটা, ইট উইল বি মোর বোলিং ফ্রেন্ডলি, ব্যাটিং ফ্রেন্ডলি দেন দ্য নিউ ইয়র্ক উইকেট। যেটা নিয়ে অত চিন্তার কোনো কারণ হয়তো বা হবে না, বাট তারপরেও বাংলাদেশের ব্যাটসম্যানরা যে ধরনের ফর্মে আছে সেটা চিন্তার বিষয়। সেখানে তারা পজিটিভ একটা নিয়ে নিশ্চয়ই মাঠে নামবে কালকে, এবং আই থিঙ্ক হোয়াট দেল ডু, যদি দে উইন দ্য টস, তারা হয়তো বা বোলিং করারই সিদ্ধান্ত নেবে, চেস করার একটা ব্যাপার সেখানে গিয়ে হয়তো বা দ্যাট উইল বি কনসিডারেশন ফর দেম, দ্যাট দে উইল ওয়ান্ট টু চেস। রাইট, আপনি টসে জিতে রাইট, আমি একটু শেষ করি। টসে জিতে আপনি ফিল্ডিং নিচ্ছে, তার অন্যতম কারণটা হলো যে আপনি ম্যাচের শুরুতে আপনার বল কিন্তু বেশ ভালো সুইং করে, ঠিক যেরকম ভাবে আপনি টেস্ট ম্যাচে যে এসেন্সটা থাকে, আপনি দেখবেন যে দুজন ফিল্ডার স্লিপে দাঁড়িয়েছেন, আপনি ক্লোজিং ফিল্ডের বেশ কয়েকজন রয়েছেন এবং বল খুব ভালো সুইং করছে, অফ স্টাম্পের বাইরের বল ব্যাটসম্যান খেলছেন, আপনি সুইং করছেন, মারছেন, কিন্তু আপনি মিস করছেন এবং কয়েকবার কিন্তু আপনি ক্যাচের মতো উঠছে। সো এই যে ব্যাটাররা শুরুর দিকে একটু নার্ভাস হয়ে থাকেন, অথবা আপনি বোলাররা আপনার সুবিধাটা পান, এই সুবিধাটুকু নেওয়ার জন্য কিন্তু আপনার শুরুতে সবাই কিন্তু আপনার ফিল্ডিংটা বেছে নেন এবং রান চেস করাটা সুবিধা মনে করেন। এবং এখন পর্যন্ত এই মাঠে আপনার দেখা গিয়েছে যে রান তাড়া করে কিন্তু ম্যাচ জেতার রেকর্ডটা বেশি, সেই অনুযায়ী কিন্তু আপনি যে দল টসে জিতবে আপনি নিশ্চিত থাকতে পারেন দে উইল চুজ টু বোল ফার্স্ট, এবং সেই দলের একটু জেতার সম্ভাবনাটাও আমরা এগিয়ে রাখতে চাই। একদমই শেষ দিকে শেষ করব আমরা, এবং শেষের আগে আরো একবার একটু বলতে চাই যে আমি খুবই আশাবাদী বাংলাদেশ নিয়ে, যেখানে ওয়ানেন্দু হাসরাঙ্গা কিন্তু নাম্বার 1 অলরাউন্ডারে চলে গিয়েছেন এবং রিসেন্ট ম্যাচ হারার পরে আবারও সেখানে আমাদের সাকিব আল হাসান। সো একটু করে যেহেতু আগাচ্ছি, আশাবাদী থাকতে তো দোষ নেই। অবশ্যই অবশ্যই, এবং এই ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই 15 জন খেলতে গিয়েছেন, এই 15 জন কিন্তু আমাদের 18 কোটি মানুষের স্বপ্ন নিয়ে গিয়েছেন। সো কালকের এই ম্যাচে দলে যে সুযোগটা পান না কেন, ওকে রাখা হলো কেন, এটাকে নেওয়া হলো কেন, এইসব কথা না বলে আমি মনে করি যে এই দলটাকে সমর্থন করা উচিত, এবং এই দলটাকে যখনই আপনি সমর্থন করবেন দেখবেন যে বাইরে থেকে সমর্থন পেলে এই দলটা কিন্তু আপনার মাঠেও নিজেদের সেরা পারফরমেন্সটা দেওয়ার চেষ্টাটুকু করবে। সো খেলাটা মাত্র শুরু হচ্ছে, আমরা সবাই সমর্থন করি, দল হারুক যেহেতু হারবে সবসময় যে জিতবে আপনি তা কিন্তু না, কিন্তু একটা দল কিন্তু সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন হয় যখন দলটা পিছিয়ে থাকে, যখন দলটা হারে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হচ্ছে ইশতিয়াক ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। কায়সার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরই সাথে আমাদের সকলের দোয়া এবং প্রত্যাশা নিয়ে কালকে সকালে বাংলাদেশের ম্যাচটা দেখবো, এবং আশা তো এটাই থাকবে যে বাংলাদেশ জিতবে, এবং এই ভালো প্রত্যাশা নিয়ে আজকের মতো দেশ টিভির এই বিশেষ আয়োজন টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার্ড বাই ভাইয়া হোটেল থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।